আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য পাঠ করছি স্যার হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের প্রথম উপন্যাস আজ হিমুর বিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাঝে দেখা লাগে আপনাদের মনে আছে তো, কঠিন মহিলা। ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলে হার্ড নাট, কঠিন বাদাম। কঠিন বাদাম জাতীয় মানুষদের মাথায় কিছু ঢুকে গেলে বের হয় না, মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। মাঝে দেখালার মাথায় এখন বিবাহ ঘুরপাক খাচ্ছে। তিনি আমাকে বিয়ে দেওয়ার মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন। ভোরবেলাতেই টেলিফোন, তার উত্তেজিত গেলা। হ্যালো, কে হিমু? শোন, আজ তোর বিয়ে। আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম, কখন বিয়ে? রাত 9টার মধ্যে মগবাজারের কাজী সাহেব চলে আসবে। লেখালেখিতে 5-10 মিনিট যাবে। রাত 10টার মধ্যে কর্ম সমাধান ইনশাল্লাহ। আমি কখন আসবো? তুই অবশ্যই 8টার আগে চলে আসবি। বাসায় এসে হট ওয়াটার শাওয়ার নিবি। পায়জামা পাঞ্জাবি আমি আনিয়ে রাখবো। মেয়ে কখন আসবে? মেয়ে কখন আসবে মানে? মেয়ে তো এসেই আছে। আমার সবার ঘরে তালাবদ্ধ করা আছে। যথাসময়ে তালা খুলে বের করা হবে। একটু থমকে যেতে হলো। বিয়ের কনেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কেন বোঝা যাচ্ছে না। মাঝে দেখার আগে কোনো একটা প্রকল্প হাতে নেবেন, তাতে কোনো রহস্য থাকবে না, তা হয় না। রহস্য অবশ্যই আছে। আমি বললাম, ঠিক সময় কবুল বলবে তো? বলবে না মানে? থাপড়িয়ে দাঁত ফেলে দেব। পদ মেয়ে, আমাকে চেনে না। সে পুনঃ ওল, আমি ঘেতুল। ঘেতুল মানে? ঘেতুল হলো বাঘা তেঁতুলের মা। মেয়ের নাম কি? নাম রেনু। রেনুকে পেয়েছ কোথায়? সে এক বিরাট ইতিহাস। এই মেয়ে ড্রাগ অ্যাডিক্ট এক ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। কমলাপুর রেল স্টেশনে ধরা পড়েছে। আমি তালাবদ্ধ করে রেখেছি। এখন সেই মেয়েকে দরজায় মাথা ঠোকাচ্ছে। শব্দ শুনতে পাচ্ছিস না? কাঠঠোকরা পাখি গাছ ঠোকর দিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। আমি বললাম, পাত্রী তো খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না। মেয়েটাকে বল ড্রাগ অ্যাডিক্টের হাত থেকে বাঁচাবার জন্যই তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা। বুঝেছিস? বুঝেছি। রেনুর সঙ্গে কথা বলবি? কীভাবে কথা বলবো? তুমি না বললে মেয়ে দেওয়ালে মাথা ঠোকাঠুকি করছে? মালটা খালা বললেন, আধা ঘন্টার মতো তোর সঙ্গে কথা বলিয়ে দেবো, স্ট্যান্ড বাই থাক। আমি স্ট্যান্ড বাই। মালটা খালা 20 মিনিটের মাথায় ব্যবস্থা করে ফেললেন। কিশোরী টাইপ গলায় একটি মেয়ে বলল, এই কে তুই? আমি বললাম, আমার নাম হিমু। ও আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম, মালটা খালা চেপে ধরলে করবো। আমি আবার খালার অনুরোধ ফেলতে পারি না। রেনু বলল, আমি তোর চোখ গেলে দিব। বাসর রাতেই গেলে দিবে? না, 2-1 দিন পরে গালবে। আমার সঙ্গে ফাজলামি করিস শালা? মেয়েদের মুখে শালা গাল সচরাচর শোনা যায় না। আমি মোহিত হয়ে গেলাম এবং কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম। রেনু বলল, এই শালা, কথা বলছিস না কেন? আমি গলার স্বর যথাসম্ভব মধুর করে বললাম, এমন রেগে যাচ্ছ কেন রেনু সোনা? এসো স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলি। তোমার পছন্দের রং কি, তোমার রাশি কি? রেনু বলল, শালা, তুই একবার আয় আমার সামনে। কামড় দিয়ে তোর কান যদি আমি ছিঁড়ে না আনি, তাহলে আমার নাম রেনু না, আমার নাম রেনু। শালার বাচ্চা শালা। রেনু, তুমি সম্পর্কে গন্ডগোল করে ফেলেছ। শালার বাচ্চা শালা হবে না, ভাতিজা হবে। তুমি বলতে পারো শালার বাচ্চা ভাতিজা। চুপ। রেনু ধমকাধমকি করছো কেন? মিষ্টি করে কথা বলো। স্বামী স্ত্রীর ঝগড়া হবে বিয়ের পর, বিয়ের আগে না। এইটুক কথার পর বিকট শব্দ করে মোবাইল অফ হয়ে গেল। আমার ধারণা রেনু মেঝেতে ছুঁড়ে ফেলেছে। টেলিফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার কথা, তা হলো না। নিশ্চয়ই দামি যন্ত্র, কারণ কিছুক্ষণের মধ্যেই একই মোবাইল থেকে খালা টেলিফোন করলেন। তার গলা খুশি খুশি, আনন্দ ঝরে ঝরে পড়ছে। ইমু, মেয়েটার তেজ দেখেছিস? মেয়ে বাঙালি হলে এত তেজ হতো না। হাফ বাংলা বলেই তেজ বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, হাফ বাংলা মানে? বাবা আমেরিকান, মা বাঙালি। তোমার সঙ্গে পরিচয় কিভাবে? রেনুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয়। রেনুর বাবা মা তোর খালুকে খুব মানে। তুমি যে আমার সঙ্গে রেনুর বিয়ের ব্যবস্থা করেছ, এটা কি খালু সাহেব জানেন? পাত্র হিসাবে আমি খালু সাহেবের পছন্দের মতো পড়ি না। উনি রাজি হবেন বলে মনে হয় না। তোর খালুকে আমি রাজি করব। তাকে রাজি করানো কোনো ব্যাপার না। তুই রাজি কিনা বল। খালা, আমি 4 পায়ে খাড়া। 4 পায়ে খাড়া মানে কি? মানুষের পা তো দুটো।
আমি হামাগুড়ি দিয়ে খাড়া। হিমু শোন, আমার সঙ্গে হাঁকি পাঙ্কি কথা বলবি না। তোর হাঁকি পাঙ্কি কথা আমি বছরের পর বছর শুনেছি। এইসব কথায় আমার কিছু হয় না। তুই তোর মোবাইলটা সারাক্ষণ সঙ্গে রাখবি, চার্জ যেন থাকে। আজ দিনের মধ্যে তোর সঙ্গে অনেকবার কথা হবে। আমি এখন রাখলাম। প্রিয় পাঠক, যে মোবাইলে আমি কথা বলছি সেই মোটা আমার না। যোগাযোগের যন্ত্র পকেটে নিয়ে হিমুরা ঘোরে না। হিমুরা বিশ্বাস করে যোগাযোগ হবে যোগাযোগ যখন হবে আপনাতেই হবে, যন্ত্র লাগে না। বর্তমানে যে যন্ত্র হাতে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা পেয়েছি মাজেদা খালার কাছ থেকে। তার সংসার যখনই কোনো নতুন জটিলতা তৈরি হয় তখনই তিনি একটা মোবাইল ফোন টেলিফোন সেট আমার জন্য বরাদ্দ করেন। জটিলতা কেটে গেলে যন্ত্র ফেরত। তার সাম্প্রতিক জটিলতা রেণুর বিষয়ক। জটিলতা চলাকালীন সময়ের জন্য আমি যোগাযোগ যন্ত্র বরাদ্দ পেয়েছি এবং লক্ষ্মী ছেলের মতো যন্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি। যখন তখন এই যন্ত্র বেজে উঠছে। কত কায়দার রিংটোনই না আছে। আমারটাই বিড়ালের ডাকের মিউ মিউ শব্দ হয়। এই শব্দে আমি এখন অভ্যস্ত হইনি। রিংটোন বেজে উঠলেই আশেপাশে বিড়াল খুঁজি। মিউ মিউ ম্যাও। হ্যালো মাজেদা খালা, তুই কোথায়? একটু আগে যেখানে ছিলাম সেখানেই আছি। একটু আগে কোথায় ছিলি? আমার মেসে। বিছানায় আটশো অবস্থায় আছি। চায়ের জন্য অপেক্ষা করছি। বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে কোকের বোতল করে চা নিয়ে আসে। এখনো কেন আসছে না বুঝতে পারছি না। যে ছোকরা চা নিয়ে আসে তার নাম বাদল। সে মনে হয় ক্যাশ বাক্স ভেঙে ফেলে পালিয়েছে। ছোকরা মহাচোর। এত কথা বলছিস কেন? ভ্যার ভ্যার করেই যাচ্ছিস? একটা জরুরি কথা বলার জন্য টেলিফোন করলাম। তুই শুরু করলি রাজ্যের কথা। জরুরি কথা একটা কি? তুই এক্ষুনি চলে আয়। একটা সিএনজি নিয়ে চলে আয়। সিএনজি নিয়ে কিভাবে আসবো? ভাড়া লাগবে না? একটা ট্যাক্সির ভাড়া দেবার টাকাও তোর কাছে নেই? না, টেপ মারা একটা 10 টাকার ছেঁড়া নোট ছাড়া কিছুই নেই। সেই টেপ মারা বস্তু কেউ নিতে যাচ্ছে না। টেপ মারা টাকা মানে? ছেঁড়া টাকা কস টেপ দিয়ে জোড়া লাগানো। কেউ নিতে চায় না। ফকিরকে ভিক্ষা দিলে ফকির বলে, বাবা এটা বদলায় দেয়। খালা, তুমি কি জানো কস টেপ মারা 10 টাকা ফকিরকে দিলে বেচতে তুমি 70 গুণ পাবে, 700 টাকা। সবই কিন্তু কস টেপ মারা টাকা। তুই অকারণে কথা বলতে যাচ্ছিস। ব্যাপারটা কি? যে ছেলে রাত 9টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে? সে সময় কাটাবে ঘরের মতো। বেশি কথা বলবে, বেশি হাসবে। তুই এক্ষুনি ট্যাক্সিতে ওঠ। এক্ষুনি। 1 সেকেন্ডও দেরি করবি না। বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে। মনে হয় কোকেন টোকেন খাচ্ছে। রেনুর প্রেমিকের কথা বলছো? হ্যাঁ। আর রেনু বলেছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেওয়া হয় তাহলে ব্লেড দিয়ে বাম হাতের রগ কেটে সুইসাইড করবে। খালা, আমি কি ব্লেড কিনে নিয়ে আসবো? ব্লেড কিনে আনবি কি জন্যে? তুই ওই হারামজাদা ছেলের সঙ্গে কথা বলবি। ওই পথ এখান থেকে সরাবি। বকর বকর বন্ধ করে চলে আয়। ওই হারামজাদাটার চেহারা কেমন? 3 তলা থেকে চেহারা কিভাবে দেখবো? তবে বেটে থলথলে মোটা হনুমানের মতো দেখতে। খালা, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি 1 হালি কলা নিয়ে চলে আসবো। কলার লোভ দেখিয়ে হনুমান আউট করে নিয়ে যাব। আমি কলা নিয়ে রিকশায় উঠবো, হনুমানটাও লাফ দিয়ে উঠবে। তারপর দ্রুত রিকশা চালিয়ে পগার পার। খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখা গেল না। এক চটপটিওয়ালা চাক্কাওয়ালার দোকান নিয়ে বসে আছে। তার হাতে ঘন্টি। সে মাঝে মাঝে ঘন্টি বাজাচ্ছে। চানাচুরওয়ালাও ঘন্টি বাজায়। এই প্রথম চটপটিওয়ালাকে ঘন্টি বাজাতে দেখলাম। মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম। মাজেদা খালার এই যন্ত্র অতি উচ্চ শ্রেণীর। একের ভিতর অনেক। ছবি তোলা যায়, কথাবার্তা রেকর্ড করা যায়, ইমেইল পাঠানো যায়। বর্তমানকালে প্রেমিক প্রেমিকার বিরাট ভাগ্য নিয়ে এসেছে। মোবাইল কোম্পানিগুলো প্রেমের ইজারা নিয়ে এসেছে। প্রেমিক প্রেমিকা যাতে রাতভর কথা বলতে পারে তার জন্য কত ব্যবস্থা। কল রেট অতি সামান্য। বিশেষ বিশেষ রাতে আবার ফ্রি। মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর একটাই মেটো, বাঙালি জাতি। প্রেম করো, প্রেম। হ্যাঁ বাঙালি। প্রেমে ধরা প্রেমে ধর হাত মামো। কলিং বেলের চাপ ঠিকমতো পড়বার আগেই খালা দরজা খুলে হাসিমুখে বললেন, হনুমানটাকে পুলিশ ধরিয়ে নিয়ে গেছে। তোর খালু সাহেবকে টেলিফোন করেছিলাম। তার এক বন্ধু আছে পুলিশ কমিশনারের সাউথ। তাকে বলা মাত্র 1 গাড়ি পুলিশ চলে এসেছে। হনুমানটাকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে গেছে। 10 মিনিট আগে এই এলে দৃশ্যটি দেখতে পেতি। মজাদার দৃশ্য, অবশ্যই মজাদার।
হনুমানটা চেঁচাচ্ছে, পুলিশকে হাতে পায়ে ধরছে, পুলিশ পিটাচ্ছে, পাবলিক হাত তুলে দিচ্ছে। রেণু কি দৃশ্যটা দেখেছে? হ্যাঁ দেখেছে। দুইজন তো একসঙ্গেই বারান্দায় এসেছি। দৃশ্যটা দেখার পর তার রিয়াকশন কি? মেয়ে শক্ত আছে, কোনো রিয়াকশন দেখায়নি। সে এখন কোথায়? গেস্ট রুমে বসে আছে। তুমি না বলে তালাবদ্ধ করে রেখেছ? তালাবদ্ধই ছিল, কিছুক্ষণ আগে তালা খুলে দিয়েছি। সে বলেছে পালিয়ে যাবে না। এই মেয়ের কথার উপর ভরসা করা যায়? তুই মেয়েটির সঙ্গে কথা বলে চলে চাইলে তুই মেয়েটির সঙ্গে কথা বলতে চাইলে কথা বল, দেখ মেয়েটি পছন্দ হয় কিনা। খালা একটা কথা, বীরবর মেয়েটাকে আমি খাওয়াবো কি? লোকজনের পকেট থাকে গড়ের মাঠ কিংবা সরোয়ার্দী উদ্যান, আর আমার তো পকেটেই নেই। মাঠ তো অনেক পরের ব্যাপার। তুই ওই মেয়েটাকে খাওয়াতে হবে না, ওই মেয়েকে তোকে খাওয়াবে। মেয়ে নয় বনানী ও বাড়িধারায় 3টে ফ্ল্যাট আছে। একটাতে তোরা 2জন থাকবি, বাকি 2টা ভাড়া দিবি। বইয়ের পয়সায় তুই মনে আনন্দে হাঁটাহাঁটি করবি। দেশে হাঁটাহাঁটি করতে ভালো না লাগলে বিদেশে হাঁটাহাঁটি করবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক। ওই মেয়ে কি আমার সঙ্গে হাঁটবে, নাকি বিয়ের পরেও আমাকে একা একা হাঁটতে হবে? সেটা রেণু জানে, তাকে জিজ্ঞেস কর। মারবে না তো? মারলে মার খাবি। শুধু পুরুষরাই বউ পিটিয়ে যাবে কেন, বউয়েরাও স্বামী পিটাবে। আমি গেস্ট রুমের দিকে এগোলাম। গেস্ট রুমের দরজা খোলা। স্কার্ট পরা তরুণী বসে আছে। তরুণীর মুখ দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে। সে পা তোলাচ্ছে। পা তোলানো থেকে একজন মানুষের মনের অবস্থা বলা কি সম্ভব? মন শান্ত মানুষ যে ভঙ্গিতে পা দোলায়, অশান্ত মানুষ কি সেভাবেই দোলায়? এই বিষয় নিয়ে কোনো গবেষণা কি আছে? ডেমোগ্রাফি, মানব মনের গতি প্রকৃতি এবং পথ সঞ্চালন। আমি ঘরে উকি দিলাম। যথাসম্ভব বিনয়িত গলায় বললাম, ওহে। হ্যালোর বাংলা বললাম। রেণু চমকে দেখালো। আমি তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। স্তম্ভিত শব্দের অর্থ স্তম্ভের মতো। কেউ যখন কোনো বিশেষ দৃশ্য দেখে স্তম্ভের মতো নড়াচড়া বন্ধ করে দেয়, তাকেই বলা হয় স্তম্ভিত। স্তম্ভিত না বলে আমরা খাম্বিতও বলতে পারি। খাম্বিত মানে খাম্বার মতো হয়ে যাওয়া। আমার খাম্বিত হওয়ার প্রধান কারণ মেয়েটির রূপ। রবীন্দ্রনাথ ঠিক এই ধরনেরই কোনো একটি মেয়েকে দেখে বলেছিলেন, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকের সুখের মতো ব্যথা। প্রাচীন কবি সাহিত্যিকেরা হাস্যকর ভঙ্গিতে মেয়েদের রূপ বর্ণনা করেছেন। কমলার কেয়ার মতো ঠোঁট, ইঁদুরের দাঁতের মতো দাঁত, বাঁশের কঞ্চির মতো নাক। মতো মতো করে সৌন্দর্যের ব্যাখ্যা করা যায় না। সব সৌন্দর্য ব্যাখ্যাতীত কিছু ব্যাপার থাকে। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন বলেই ব্যাখ্যায় না গিয়ে বলেছিলেন, বাজিল বুকে সুখের মতো ব্যথা। রেণু শান্ত গলায় বলল, আপনি কে? এই মেয়েই টেলিফোনে আমাকে শালার বাচ্চা শালা বলেছে, এটা বিশ্বাস করা শক্ত। মিষ্টি কিশোরী কণ্ঠ। আমি বললাম, আমার নাম হিমু। মেয়ে চমকালো না, সহজ ভঙ্গিতে তাকিয়ে রইল। সকালবেলায় এই মেয়ে তুই তুই করে গালাগালি করছে, দ্রুত এই পরিবর্তন কি করে হলো? এই জন্যই কি কবি বলেছেন, দেবানা জানতি কুপাত্রী মনুষ্যা। এখন কি চান? আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। রেণু বলল, আমি কি আপনাকে কিছু আনতে বলেছি? হ্যাঁ। আমি বললাম, তুমি বলনি। তবে আমার মাজেদা খালার কাছে শুনেছিলাম ব্লেডের অভাবে তুমি হাতের রক কাটতে পারছো না। আমি ব্লেড নিয়ে এসেছি। 2 কোম্পানির ব্লেড এনেছি, তোমার যেটা পছন্দ রাখো। আমি ব্লেড এগিয়ে দিলাম। মেয়েটা যথেষ্ট পরিমাণ বিস্মিত হবার কথা, তা না হয়ে স্বাভাবিক গলায় বলল, উইল ইউ প্লিজ সিট ডাউন। মেয়েটির সামনের বেতের চেয়ারে বসলাম। এখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে। তার পা দোলানো বন্ধ। আমার মধ্যে কিছু কথাবার্তা হলো। সে প্রতিটি কথাই বলল ইংরেজিতে। আমি তার বঙ্গানুবাদ দিয়ে বললাম, তুমি কি সেই ব্যক্তি যে আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তোমার স্পর্ধা থেকে অবাক হচ্ছি। অবাক হওয়ার কিছু নেই। বামুনরাই চাঁদ ধরতে চায়, লম্বা মানুষরা চায় না। রেণু বলল, বামুন এবং লম্বা কেউ কিন্তু চাঁদ ধরতে পারে না। আমি বললাম, সেটা চাঁদের জন্য দুঃখের ব্যাপার। সে ধরা দিতে চায়, অথচ কেউ ধরতে পারে না। রেণু বলল, চাঁদ কখনো ধরা দিতে চায় না। ধরা দিতে চাইলে সে নিজেই নেমে আসতো। সে কখনো তা করে না। তুমি তো করেছো। এক ট্রাক ডিরেক্টরকে বিয়ে করার জন্য নেমে এসেছো। আমি কাকে বিয়ে করতে চাই সেটা আমার ব্যাপার। সোসাইটির এখানে কোনো দায়িত্ব নেই। সোসাইটির দায়িত্ব অবশ্যই আছে।
তুমি যদি এইচআইভি পজিটিভ কাউকে বিয়ে করতে চাও, সোসাইটির উচিত সে বিয়ে আটকানো। কেন আটকাবে? আটকাবে কারণ সোসাইটি নিজেকে প্রোটেক্ট করতে। সে কখনো চাইবে না এইচআইভি পজিটিভের সংখ্যা বাড়তে থাকুক। আমি তোমার সঙ্গে তর্কে যাচ্ছি না, তোমার জানার জন্য বলছি। আমি ভালো তর্ক জানি। আমার মনে হয় না তুমি ভালো তর্ক জানো। যারা তর্ক জানে তারা গালাগালি জানে না। তার্কিকদের গালাগালি প্রয়োজন হয় না বলেই তারা জানে না। তর্ক ক্ষমতা শূন্য মানুষরাই গালাগালি করে জিততে চেষ্টা করে। তুমি কি দয়া করে আমাকে ঘর থেকে বের হবে? তুমি একজন শালার বাচ্চা। শালার বাচ্চা কিন্তু গালি না, ডগ গালি। ডগের বাচ্চা, পুপি গালি না, আদরের ডাক। তর্ক বন্ধ করো এবং বিদেয় হও। আমি 1 থেকে 3 গোনার মতো, নয়তো কামড় দিয়ে আমি তোমার কান খেয়ে ফেলবো। আমি দাঁড়াতে দাঁড়াতে বললাম, তোমার প্রেমিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমার দেখা হবে। তুমি কি আমার মাধ্যমে তাকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও? এই সুযোগ বিয়ের পর পাবে না। বিয়ের পর আমার সামনে হনুমান তার নামও নিতে পারবে না। স্বামীরা খুব জেলাস হয়। ভালো কথা, হনুমান তার নাম কি? হনুমান মানে? হনুমান কি? তোমার প্রেমিকের কথা বলছি। শুনেছি সে দেখতে হনুমানের মতো। তার পছন্দের খাবারও নাকি কলা। 1, 2, 3 বলার আগে আমি বের হয়ে এলাম। এই মেয়ে কামড় দিয়ে কান ছিঁড়ে ফেলতে পারে, একে বিশ্বাস নেই। মাজরা খালা আমার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিলেন। তার চোখে মুখে প্রবল কৌতূহল। আমি তার কাছে আসার আগেই তিনি গলা নামিয়ে ফিসফিস করে বললেন, বউ কেমন দেখলি? আমি বললাম, কে বলে? শরৎদাসী শশী, সে মুখে তুলা পদনকে পড়ে আছে তার কথা বলা। কে বলে শারদ শশী, সে মুখে তুলা পদনকে পড়ে আছে তার কতগুলা। খারাপ ভুরুকুচকে বললেন, তার মানে? আমি ব্যাখ্যায় গেলাম। প্রাচীন কবি ভারতচন্দ্র প্রেমিকার রূপ বর্ণনা এইভাবেই করেছেন। তিনি বলেছেন, কোন মূর্খ বলেছে মেয়েটি শরৎকালের চন্দ্রের মতো সুন্দর? এরকম কিছু চন্দ্র তো তার পায়ের নখের কাছেই দাঁড়াতে পারে না। খালা আনন্দিত মুখে বললেন, হ্যাঁ, মেয়েটা আসলেই অতিরিক্ত সুন্দর। এমন রূপবতী একটা মেয়ে হাতছাড়া করা ক্রাইম। আমি এমনই কপাল, বিয়ের কোনো পাত্রই হাতে নেই। বাধ্য হয়ে তোর সঙ্গেই বিয়ে দিচ্ছি। আমাকে একটা থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ। আচ্ছা খালা, আমি কি শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করব? শ্বশুর শাশুড়ির কথাই ভাবি। তোর শ্বশুর আমেরিকায়, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। শাশুড়ি অবশ্য ঢাকায় আছে। সে মর্মর, ভয়াবহ অ্যাজমা, এখন অ্যাপোলো হাসপাতালের ক্যাবিনে আছে। ওনার নাম ঠিকানা দাও, দেখা করে আসি। কদমবুচি করে দোয়া নিয়ে আসি। সত্যি যাবি? অবশ্যই যাব। আমি আদর্শ জামাই। তার সঙ্গে উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু। ঠাট্টা মশকরাও করবি না। খালা, তুমি নিশ্চিন্ত থাকো। রেনুর মা তোমার মেয়ের জামাই পছন্দ করবেন। কাগজ কলম আনার ঠিকানা লিখে দিচ্ছি। আমি কাগজ কলম আনতে গিয়ে গেস্ট রুমে আরেকবার উকি দিলাম। রেনু ঠিক আগের জায়গায় বসে আছে। তার সামনে আমাকে নিয়ে আসা 2টি প্লেট। তার মুখে বিচিত্র হাসির আওয়াজ, রবীন্দ্রনাথের ভাষায়। কারো হাসি ছুটির মতো কাটে, কারো হাসি অশ্রুজলের মতো। মেয়েটির হাসি অবশ্যই অশ্রুজলের মতো। রেনুর আমাকে দেখতে পাওয়ার কথা না, তারপরেও দেখে ফেলল। কঠিন গলায় বলল, তুই আবার এসেছিস? আমি বিনীত ভঙ্গিতে বললাম, একটা বিশেষ কাজে এসেছি। 2টে ব্লেড তো তোমার লাগবে না, একটা ব্লেডেই কাজ হবে। অন্যটা আমাকে দিয়ে দাও, আমি তোমার প্রেমিককে দিয়ে আসবো। একটা ব্লেড দিয়ে তুমি রক কাটবে, অন্যটা দিয়ে সে। সময় ঠিক করা থাকবে, একই সময়ে রক কর্তন অনুষ্ঠান। রেনু ইংরেজিতে বলল, তুমি সার্কাসের ক্লাউন ছাড়া কিছুই না। আমি ক্লাউন পছন্দ করি না। ক্লাউন কিন্তু সবাই পছন্দ করে, হতুম পেঁচা কেউ পছন্দ করে না। তোর কাছে সিগারেট আছে? না। আমাকে 1 প্যাকেট সিগারেট আর একটা লাইটার এনে দিতে পারবেন? অবশ্যই পারবো। তুমি কিন্তু তুই আপনি তুমির মধ্যে ভজঘট বাঁকিয়ে ফেলছো। একটা সেলমেন্টে আসো, একটা সেটেলমেন্টে আসো। তুই তুমি আপনার মধ্যে যে কোনো একটা বেছে নাও। গেট লস্ট। সিগারেট কোন ব্র্যান্ডের কিনবো? এনি ব্র্যান্ড উইল ডু। টাকা দাও। 1 প্যাকেট সিগারেট কেনার টাকা কি তোমার কাছে নেই? না। এই অবস্থায় বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে টাকা লাগবে না, বিয়ের খরচ মাঝে খালা দিবেন। গেট লস্ট। সিগারেট আনতে হবে না? না। বাকিতে কিনে এনে দেই, টাকা পরে দিও। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে বিদেয় হবে। আমি বের হয়ে এলাম।
খালা রেনুর মা কোন হাসপাতালে আছেন, কেবিন নাম্বার কত লিখে দিলেন। সেই সঙ্গে চামড়ায় বাঁধানো একটা খাতা ধরিয়ে দিলেন। রেনুর ডায়েরি তিনি চুরি করেছেন, নিজের কাছে রাখতে ভরসা পাচ্ছেন না। খালা গলা নামিয়ে বললেন, ডায়েরিতে অনেক খোলামেলার কথা লেখা, তুই কিন্তু পড়বি না, তোর মন খারাপ হবে। মন খারাপ, মন ভালোর কোনো সিস্টেম আমার মতো নেই। মন খারাপ, মন ভালোর কোনো সিস্টেম আমার মতো নেই। স্বামী হিসেবে স্ত্রীর ডায়েরি পড়া আমার কর্তব্য। অতীত জানতে হবে না, মেয়েটাকে টাইটে রাখতে হবে। তুলসীদাস বলেছেন, ঢোল এবং ইষ্টি এই দুই শ্রেণীকে সবসময় মায়ের ওপর রাখতে হবে। খালা বললেন, তুলসীদাসটাকে? আমি বললাম, কবি। তুমি চিনবে না, ভালো কথা। তুমি বিয়ের খরচ হিসেবে কিছু টাকা দাও, হাত খালি। খালা 125 টাকার নোট, একটা 500 টাকার নোট দিলেন। আমি খাতা এবং 500 টাকার নোট বগল দাবা করে বের হয়ে গেলাম। এক প্যাকেট সিগারেট এবং একটা লাইটার কিনে আবার ফিরে গেলাম। স্ত্রীর নেশার বস্তু স্বামী জোগাড় নিয়ে না দিলে কে দেবে? রেনু ঠিক আগের জায়গাতেই আছে, একই ভঙ্গিতে পা আছে। আমি তার পাশে সিগারেটের প্যাকেট এবং লাইটার রাখলাম। সে সঙ্গে সঙ্গে সিগারেট ধরতে ধরতে বলল, থ্যাংক ইউ। আমি বললাম, তোমাকে কি একটা হাসির গল্প বলবো? তোমার সেন্স অফ হিউমার কেমন আমার জানা দরকার। আমার সেন্স অফ হিউমার দিয়ে তোমার প্রয়োজন কি? বিয়ের পর আমি হাসির গল্প করব আর তুমি মুখ ভোতা করে থাকবে, এটা ঠিক না। রেনু তাকালো আমার দিকে, তবে আমার কথা সে শুনতে পেরেছে এরকম মনে হলো না। আমি বললাম, কি বলছি মন দিয়ে শোনো। একটা ছেলে ক্লাস 6-এ পড়ে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হবে। সে খুবই চিন্তিত। রেনু বলল, দয়া করে চুপ করবে? আমি চুপ করলাম। রেনু বলল, তোমার এই মাজেদা খালা কি মানসিকভাবে অসুস্থ? কেন বলো তো? এই মহিলা ধরেই নিয়েছে আজ রাতে সে আমাকে বিয়ে দিয়ে দেবে। এটা কি সম্ভব? আমি বললাম, অবশ্যই সম্ভব। বিয়ের খুবই সহজ ব্যাপার। 3 বার শুধু কবুল বলবে, আর কিছু না। 3 বার কবুল বলতে সময় লাগবে 3 সেকেন্ড। আর 10টার মধ্যে 3 বার কবুল বলার সময় কি হবে না? রেনু বলল, গেট লস্ট। আমি বললাম, সিগারেটের টাকাটা দাও, আমি চলে যাই। 100 টাকা দিলেই হবে। রেনু টাকা বের করে দিল। তার ঠোঁটের ফাঁকে বিচিত্র হাসির আওয়াজ। এই হাসির অর্থ কি কে জানে?